আচ্ছা, আজকে আমরা টপিক হইল ওয়েবসাইট মাইগ্রেশন। ওয়েবসাইটে কিভাবে মাইগ্রেট করতে হয়। কারণ একটা সার্ভার আপনি একটা সাইট করছেন অথবা লোকাল হোস্টে একটা সাইট করছেন, কারণ হুবহু সাইটটা নতুন সার্ভার অথবা নতুন ডোমেইনও কিলা মাইগ্রেট করবা। এটা হলো আজকের টপিক। এই টপিকটা আপনার হয়তো বা আরো 4-5টা ক্লাস পরে হওয়ার কথা আছে, কিন্তু আজকে হওয়ার রিজন হইল গিয়া এখন যে সাইটগুলা করা একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গাতে রাখবা, এগুলো বুঝা গেছে। অনেকে এই প্রবলেম ফেস করতে পারেন যে একটা সাইট করছো, তখন নতুন একটা সাইট ক্রিয়েট করতে হয়, তখন এই সাইটটা ক্লিয়ার করতে হয়। এটা জায়গা থেকে নতুন সাইট ক্রিয়েট করতে আর এটা মাইগ্রেট করে নতুন কোনো জায়গাতে রাখতে হয়। এই জিনিসগুলো এই মুহূর্তে আপনার লাগে ইম্পর্টেন্ট, বুঝা গেছে নি। লাগে আজকে টপিক লিখে ওয়েবসাইট মাইগ্রেশন। আর নেক্সট ডেটগুলোতে আমরা বিভিন্ন পেজ বিল্ডার, তারপরে স্লাইডার, ওই যে স্লাইডারও প্রবলেম করছেন, স্লাইডার কন্ট্রাক্ট অনেক কিছু আছে। আজকে একটা ছোট্ট একটা টপিক মাঝে অ্যাড করছি আমি সুবিধার্থে। ওয়েবসাইট মাইগ্রেশন কিভাবে ওয়েবসাইট মাইগ্রেট করতে পারেন কাজটা জানা আছেন কেউ? ওয়েবসাইট মাইগ্রেশন, শুধু ওয়েবসাইট মাইগ্রেশনের প্রচুর কাজ আছে মার্কেটপ্লেসে। জাস্ট একটা কাজ, কেউ যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন না জানে, শুধু ওয়েবসাইট মাইগ্রেট করতে পারে, সেও কিন্তু কাজ করতে পারবে। ফাইবার আপওয়ার্ক সার্চ করলে ওয়েবসাইট মাইগ্রেশনের কাজগুলো দেখবা। যখন ফাইবার কিটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে ডুপ্লিকেট প্লাগইন দেওয়া হইব, আবার ম্যানুয়ালিও এটা করা যাইব, মাইগ্রেট করা যাইব। আমরা ফার্স্টে ম্যানুয়াল দেখবো, তারপরে কোনো প্লাগইন দেওয়া প্লাগইনগুলো দেখবো। অনেকগুলো প্লাগইন আছে, ডুপ্লিকেটর আছে, ডাব্লিউপি ক্লোন আছে, অনেকগুলো আছে। বুঝছেন না? ওইটা ওইটা ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপ রেখে দেন আবার নতুন একটা সাইটে ক্রিয়েট করা, বুঝা গেছে। ওইটা একদিকে ব্যাকআপও হয়ে যায়, আবার মাইগ্রেটও হয়ে যায় আর কি। WPF আচ্ছা, মাইগ্রেট জিনিসটা ক্লিয়ারলি সব মাইগ্রেশন। সাইটের ভিজুয়ালটা একটু দেখি। আমরা সাইটের ভিজুয়াল লাস্ট ক্লাস আমরা ডেমো ইনপুট দিয়া একটা সাইট রেডি করছিলাম, তো সেম হুবহু সাইট আমরা নতুন সার্ভার অথবা নতুন ডোমেইনে কিভাবে অ্যাড করবো, ওই জিনিসটা হলো আজকের টপিক। ফার্স্টে আমরা দেখা চেষ্টা করতে হইব, ফার্স্টে আমরা কোর ফাইল যেগুলো আছে, ফাইলগুলোরে আমরা কিটা করতে হইব, ট্রান্সফার করতে হইব নতুন জায়গা। তারপরে ডাটাবেস, এন্ড দেন কিছু এডিটর আছে বা কিছু অপশন আছে, অপশনগুলো চেঞ্জ করা লাগবে। মেইন জিনিসগুলো ক্লিয়ার থাকবা। আমরা ওয়েবসাইট দুইটা জিনিস তো ওপেন করতে হয়, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হলো সার্ভার লাগে, আর একটা কিটা লাগে মাইএসকিউএল। মানে সার্ভারের যে ফাইলগুলো থাকে আমরা ওয়েবসাইটের কোর ফাইলগুলো, আর মাইএসকিউএল কিটা থাকে আমরা ডাটাবেসগুলো। তো আমরা সার্ভার থেকে আমরা ওয়েবসাইট কোর ফাইলগুলো ট্রান্সফার করবো ফার্স্টে, এন্ড দেন ডাটাবেস, বুঝা গেছে নি। তারপরে আমরা কিছু অপশন চেঞ্জ করবো, জাস্ট ও 3-4টা স্টেপ আছে, বুঝা গেছে নি। ওয়েবসাইট কোর ফাইলগুলো কোন জায়গা, এক্সপ্লোরার এন্ড দেন htdocs, WPC, সবগুলা বুঝা গেছে না। ওইগুলো আমরা ওয়েবসাইটের ফুল সফটওয়্যার বা ফুল অ্যাপ্লিকেশন, এর ভিতরে আমরা সম্পূর্ণ ওয়েবসাইট ফাইল থিম প্লাগইন যা আছে সব কিছু আছে। ফার্স্টে আমরা সব কিছু কি করবো, জিপ করতাম পারে তো বা কপি করে দেয় জাস্ট। আমরা এখন লাইভ সার্ভারের কাজ করলাম না, জাস্ট লোকাল হোস্টে কিটা করলাম, মাইগ্রেট করলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে। WPC সব ফাইলগুলো আমরা কপি করলাম, কপি করে নতুন একটা ডিরেক্টরি, নতুন ডিরেক্টরি মানে কিটা, নতুন ডোমেইন বা নতুন সাইট, নতুন নতুন ডিরেক্টরি। ধরেন কিটা দিতাম নাম, ম্যানুয়াল, ম্যানুয়াল স্পেলিং ঠিক আছে নি। দেন নতুন ডিরেক্টরি অথবা নতুন ডোমেইন আমরা কিটা করবো,
সম্পূর্ণ ফাইল ট্রান্সফার করলাম। আচ্ছা, এই ফাইলগুলো আউট। এখন আমরা কি করতে হইব? ডাটাবেসগুলো কালেক্ট করতে হইব। বুঝা গেছে না? আগের সাইটের যে ডাটাবেস, ডাটা যেগুলো আছে, ডাটাবেসে জমা আছে, সবগুলোর আমরা কালেক্ট করব। তো ডাটাবেস কোন জায়গায় পাইব? কোন চাই? php-myadmin localhost/php-myadmin। আমরা ডাটাবেস কোনটা? wpc। এখন আমরা টপ বারে যখন মেনু বার আছে, দেন এক্সপোর্ট ইম্পোর্ট আছে, তো আমরা এক্সপোর্ট করব ডাটাবেস সম্পূর্ণ ডাটা টেবিল যা আছে বা টেবিলের যে ডাটাগুলো আছে সব কিছু আমরা একসাথে এক্সপোর্ট করব। আচ্ছা, আমরা কোনো টেমপ্লেট নেম দিলাম না, জাস্ট আমরা কুইরি করে রাখলাম। ওখানে আমরা সাইজের সব কিছু আগর ফাইলের বা আগর ওয়েবসাইটে যা কিছু সব কিছু একসাথে কুইক দেওয়া চাই। যে কাস্টম চাই আমরা, তো কাস্টম দিলে অনেকগুলো টেবিল আছে, কোনো টেবিল আমরা চাইলে বাদ দিতে পারবো, বা যেগুলো চাই নির্দিষ্ট কোনো টেবিল করে নিতে পারবো। তো আমরা চাই সব কিছুই চাই। এন্ড দেন ফরম্যাট আমরা এসকিউএল ফরম্যাট রাখবো। অনেকগুলো ফরম্যাট আছে, যে কোনো ফরম্যাট রাখা যাইব। এগুলো ডিপেন্ড করে কোন জায়গায় ট্রান্সফার হইতো, ট্রান্সফার উপরে ডিপেন্ড করে ফরম্যাটগুলো রাখা। তো আমরা এসকিউএল রাখবো এন্ড দেন গো। আমরা wpc থেকে দিয়েছে এক্সপোর্ট হয়েছে। আমরা এগুলো ট্রান্সফার হয়েছিল ফাইলগুলো, একটু টাইম দেয়, অনেকগুলো ফাইল তো, অথবা যদি আমরা জিপ করতাম এটা আর ব্যস্ত হতো মেবি। তাহলে আমরা কয়টা কাজ করলাম টোটাল? দুইটা। ফার্স্ট একটা হচ্ছে আগের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে যতগুলো ডাটা আমরা নতুন একটা ডাটাবেস ডাটা বলতে ওয়েবসাইট কোড ফাইল যেগুলো ডাটা, তো ডাটাবেসে পাই আমরা, মানে ফাইলগুলো আমরা নতুন ডিরেক্টরিতে নিয়ে গেলাম। দেন আমরা ডাটাবেস থেকে আমরা ডাটাগুলোকে এক্সপোর্ট করব। That's it. দাম এখন যদি আমরা ডিরেক্টরি লিখি লোকাল হোস্ট স্ল্যাশ ম্যানুয়াল লোকাল হোস্ট একটু টাইম নেয় সাধারণত, লাইভ সার্ভার অত টাইম নেয় না। সাইটটা কিন্তু ঠিকই আইছে, কিন্তু কোনো ডাটা নাই। ডাটা এমনিতে আমরা যে ডাটাগুলো ইম্পোর্ট করছিলাম ডাটাগুলো নাই। এগুলো গেল লোকাল কিমোড ডাটা আর কি, যেগুলো আমরা টিম যখন ইনস্টল দিতাম কিমোড ইম্পোর্ট, কিন্তু অরিজিনাল যে ডাটা আমরা ম্যানুয়ালি যে ডাটাগুলো ইম্পোর্ট দিছি অনেকগুলো নাই। পাশাপাশি আমরা হোম পেজ সেট আপ করা ডাটাবেস তো রয়েছে, কিন্তু এরপরে রইল আচ্ছা ডাব্লিউপিসি। আমি তো ডাব্লিউপিসি ডাটা আমাদের দেখুন এটা স্ল্যাশ ম্যানুয়াল। তোমরা অ্যাবাউটে ক্লিক করলে কোন জায়গায় যাবে হয় মেবি ডাব্লিউপিসি দেখবো, ডাব্লিউপিসি গেছে, বোঝা গেছে না? কিন্তু আমরা তো একটা অরিজিনাল নাই, আমরা তো ম্যানুয়াল দিতাম। তখন কি আমরা রেগুলার ডাটাবেস চেঞ্জ করতে দিব, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। ক্রিয়েট করিয়া আমরা যে ডাটাটা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করা ডাটা ইম্পোর্ট করতে দিব, বুঝা গেছে? আমরা একটা ডাটা ক্রিয়েট করি, এসকিউএল অথবা নিউ
then manual UTF-8 channel CI create then manual ক্লিক করলাম ক্লিক করার পর যখন টেবিলটা যদি একদম ব্ল্যাঙ্ক একটা টেবিল কোনো ডাটা নাই তো আমরা ইম্পোর্টও ক্লিক করলাম আগে এক্সপোর্ট করছি এখন ইম্পোর্ট আমরা ফাইলটা একটু দেখাই দিই চুজ ফাইল ডাউনলোড দেন wpc.sql সবসময় UTF-8 হইব অন্য কোনটা তাহলে কাজ করতো না অনেক জিনিস UTF-8 তো লক করা হবে and then এগুলো যেভাবে আছে তা যেহেতু আমরা SQL ফরম্যাট কিটা করছি অ্যাটাচ করছি সেক্ষেত্রে ফরম্যাটে SQL থাকবো দেন গো দেখুন আমরা ম্যানুয়ালের সব ডাটাগুলো আছে ওয়ার্ডপ্রেসের আগের যে ডাটাগুলো ছিল সবকিছু কিন্তু ম্যানুয়াল হয়েছে এখন যদি আমরা একটু ওয়েবসাইটে রিলোড দিই এখনো কিন্তু ডাটাবেস কানেক্ট হয়েছে না এখন ডাটাবেস কানেক্ট করতে হবে কোন জায়গা থেকে আমরা তো ডাটাবেস ক্রিয়েট করছি ক্রিয়েট করে ডাটাগুলো ইম্পোর্ট করছি কিন্তু আমরা ওয়েবসাইটের সাথে বা আমরা ম্যানুয়াল লোকাল হোস্ট স্ল্যাশ ম্যানুয়াল ওয়েবসাইটের সাথে তো কানেক্ট হয়েছে না এখনো তো কানেক্ট করতে হবে কোন জায়গা থেকে wp admin নাই কোর ফাইল থেকে wp config আমরা wp configটা কোন জায়গাতে আছে আমরা যে ওয়েবসাইটের কোর ফাইলগুলো যে জায়গা ওই জায়গা থেকে wp config দেন edit with notepad plus যে কোনো এডিটর হলে চলবে নিচে দেখুন একটু ডাটাবেস নেম ডাটাবেস ইউজার পাসওয়ার্ড সবকিছু কিন্তু আছে তারপর হোস্ট লোকাল হোস্ট তো আমরা ডাটাবেস নেম কোনটা দিছিলাম ইউজার তো রুট অবশ্যই যেহেতু লোকাল হোস্ট কাজ করার কোনো পাসওয়ার্ড নাই তো ব্ল্যাঙ্ক আছে এখন সেভ করলাম এখন যদি আমরা সাইটটা রিলোড দিই এখনো কিন্তু আইছে না কারণ কি কারণ হইল ডাটাবেস ঠিকই কানেক্ট হয়েছে কিন্তু আমরা ডোমেইনটা কিন্তু এখনো চেঞ্জ হয়েছে না ডাটাবেস যে আগের যে ডোমেইনটা আছে বা আগের যে ডাটাগুলা যে ডোমেইনও আছে এই ডোমেইনটা কিন্তু এখনো রয়ে গেছে wpc তো ডোমেইনটা চেঞ্জ করতে হবে কোন জায়গা থেকে আমরা ডাটাবেসে যাই না ডাটাবেসটা কি অপশন wp অপশন একটা আছে দেখেন wp অপশন দেন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন সাইট ইউআরএল হোম সাইট ইউআরএল দেন হোম সবকিছু কিন্তু বা দুইটা আগের যে ডোমেইনটা আছে ডোমেইনটা কিন্তু সেট করা এখনো আছে wpc তো আমরা এটা চেঞ্জ করব wpc থেকে কোন জায়গা টানবো আমরা বাইরে যে কোনো জায়গা ক্লিক করলে এটা চেঞ্জ হইব দেন আমরা হোমটাও চেঞ্জ করতে হইব ডান এখন যদি রিলোড দিই আমরা এখন ফুল সাইটটা কিন্তু একদম অ্যাকুরেট পাবে আগের যে কন্টেন্ট বা আগের ডোমেইনও যেভাবে আছে সব কিছু কিন্তু সেম টু সেম বুঝা যাচ্ছে এটা লিখে একটা পদ্ধতি ম্যানুয়ালি কিভাবে মাইগ্রেট করতে হয় বা ফাইলগুলো ট্রান্সফার করতে হয় সাইট কিভাবে ট্রান্সফার করতে হয় লাইভ সার্ভারও কিন্তু সেম ওয়ে বাট একটু কাজ আছে লাইভ সার্ভারও একটু কাজ বলতে ডাটাবেস আমরা তো লোকাল যখন ডাটাবেস ক্রিয়েট করছি তখন কোনো ডাটাবেসের ইউজার নাই বা ডাটাবেসের কোনো পাসওয়ার্ড নাই কিন্তু লাইভ সার্ভার কাজ করতে গেলে ডাটাবেসের ইউজার ক্রিয়েট করা লাগবে পাসওয়ার্ড দেওয়া লাগবে আবার ডাটাবেস এবং ইউজার একসাথে কানেক্ট করা লাগবে বুঝা গেছে নি মানে এক্সট্রা কয়েকটা কাজ বাড়িয়ে দেবো যখন লাইভ সার্ভারও যাইব তো যেহেতু আমরা এখন লাইভ সার্ভার দেখছি না তা আপাতত স্কিপ থাকো আমরা নেক্সট লাইভ সার্ভার দেখার পরে কিভাবে লাইভ সার্ভারও মাইগ্রেট করবো অথবা লোকাল হোস্টটাকে কিভাবে লাইভ সার্ভারও মাইগ্রেট করতে পরবর্তীতে দেখুন এখন জাস্ট লোকাল হোস্ট থেকে লোকাল হোস্টে কিভাবে মাইগ্রেট করতে হয় একটা ডোমেইন থেকে আর একটা ডোমেইনও কিভাবে মাইগ্রেট করতে হয় দেখাইলাম সবাই ক্লিয়ার এই বিষয়টা আমি আবার একটু সামারাইজ করি ফার্স্টে আমরা কোন কাজটা করছি ওয়েবসাইটের কোর ফাইলগুলো আমরা ট্রান্সফার করছি কোন জায়গায় আমরা যে জায়গা নতুন যে ডিরেক্টরি যেটা আছে ডিরেক্টরি এন্ড দেন আমরা ডাটাবেসগুলা এক্সপোর্ট করছি এক্সপোর্ট করার পরে আমরা নতুন ডাটাবেসে আমরা ইম্পোর্ট করছি ডাটাগুলা
বুঝা গেছে নি? তারপরে ডাটাবেসটা আমরা কোন জায়গায় কানেক্ট করছি, আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি কোন জায়গা থেকে, ডাব্লিউপি কনফিগ, ডাব্লিউপি কনফিগ থেকে ডাটাবেস নেমটা জাস্ট চেঞ্জ করছি, ডান, এতটুকু, আর কিছু না, খুবই ইজি। এটা হলো ম্যানুয়াল পদ্ধতি। ভিডিওটা যেহেতু রেকর্ড আছে হয়তো বা অনেকের প্রবলেম হইতে পারে, ভিডিও দেখে দেখে কাজ করে নিবা। এখন নাই আমরা কিভাবে অটোমেটিকলি কিভাবে আমরা কি করতে পারি, একটা সাইট মাইগ্রেট করতে পারি বা প্লাগইনের সাহায্যে। আর এখন আছে ম্যানুয়াল না, এখন আমরা যে কোনো পেজে গেলে কিন্তু আমরা ডিরেক্টর যেহেতু চেঞ্জ হয়েছে, আমরা অ্যাবাউট স্ল্যাশ ম্যানুয়াল দেন অ্যাবাউট আস দেখুন। আচ্ছা, তাহলে কিছু এখন রয়ে গেছে এখানে, হ্যাঁ, স্ল্যাশ ম্যানুয়াল ব্লগ সাইট কন্ট্যাক্ট আস। আচ্ছা, ডাব্লিউপিসি এখনো ডিরেক্টরি রয়ে গেছে, আমরা আবার ডাটাবেসটা চেক করি অপশন থেকে। দেন অথবা আমরা যদি সাইটটাকে একটু চেক করি, সেটিংস থেকে যদি জেনারেটর যাই, জেনারেটরে দেখি চেঞ্জ দিচ্ছি কিনা, সাইট ইউআরএল, আমরা জেনারেল থেকে কিতা হইব, সাইট ইউআরএলটা চেঞ্জ করা লাগবে। আমরা ইনো দিব ম্যানুয়াল, ঠিক আছে নি? এখন যদি আমরা সেভ চেঞ্জ দেই, কাজ করবো অ্যাডমিন অ্যাডমিন এখন যদি আমরা সাইটের ভিউটা দেখি, ম্যানুয়াল দেন অ্যাবাউট আস, এখন কিন্তু পারফেক্ট, এখন ইউআরএল ঠিক আছে। আগে ইনো কোথায় আইছিল, ডাব্লিউপিসি, এটা কোন কারণে আইছিল, সেটিংস থেকে আমরা জেনারেল থেকে আমরা যে সাইট ইউআরএল তারপরে কোন ইউআরএলটা, যদিও ডাটাবেস চেঞ্জ করছি আমরা, কিন্তু আবার চেঞ্জ করা লাগছে জেনারেল থেকে, জিনিসটা একটু নোট আউট করলাম। আচ্ছা, এখন অনেক সময় হইতে পারে যে নতুন সাইট মাইগ্রেট করার পরে অ্যাডমিনও চেঞ্জ করা লাগতে পারে, বা আগর যে অ্যাডমিন আছে অ্যাডমিনকে রিমুভ করে যাও, অথবা ইন্টারনেট চেঞ্জ করা লাগতে পারে। চেঞ্জ করার একটাও বের হইল গিয়া অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল অ্যাড্রেস। আমরা যদি ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করে নতুন কোনো ইমেইল দেই, ফর এক্সাম্পল আমি একটা ইমেইল দিলাম, আমরা সেভ চেঞ্জ, সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে দেখেন একটা ভেরিফিকেশন চান, আমার মেইলও একটা একটা ভেরিফিকেশন লিঙ্ক আছে, আমরা যখন ক্লিক করি এটা ভেরিফাই করে নিব, দেন এটা ফাইনালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমরা তো এটা চেঞ্জ হইতো না। বুঝা গেছে নি? আরেকটাও বেরোলো গিয়া, আমরা এই অ্যাকাউন্ট যেভাবে আছে এইভাবে থাক, সমস্যা নেই। আর নতুন একটা ইউজার ক্রিয়েট করবো, ইউজার অ্যাডমিন ইউজার নাম দিলাম, যে কোনো একটা ইমেইল দিলাম, দেন ওয়েবসাইটটা সমস্যা নেই, পাসওয়ার্ড অ্যাডমিন, কনফার্ম। আমরা কিটা দিব, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার না অ্যাডমিনিস্ট্রেটর, আমরা ফুল অ্যাক্সেস পাইতে হইলে অ্যাডমিনিস্ট্রেটর লাগবে, কন্ট্রাক্ট পিকচারে অ্যাডমিন ইউজার রিমুভ করে দিলাম। এখন কিন্তু আমার নতুন একটা ইউজার অ্যাড হয়েছে। এখন যদি আমি একটা ডিলিট দিলাই, তখন আর ওই যে ভেরিফিকেশনের ঝামেলা নাই, অ্যাপ্লাই।
লগ ইন করা লাগবে, ওটাকে লগ ইন করা লাগবে, লগ আউট করিয়া দেন লগ ইন করা লাগবে। আচ্ছা তা বিষয়টা ক্লিয়ার তো? মানে আমি নতুন অ্যাকাউন্ট থেকে লগ ইন করিয়া দেন এটাও ডিলিট দিলে তাহলে ইউজার দেই বলি আর নতুন ইউজার অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখন আমরা প্লাগইনের মাধ্যমে কিভাবে মাইগ্রেট করব, খুবই বিষয়গুলো খুবই সিম্পল, জাস্ট একটু বুঝতে হবে কিছু না। অ্যাড নিউ প্লাগইন, আমরা নতুন একটা ডিরেক্টরি অ্যাড করি, htdocs, দেন ডিরেক্টরি নাম কি দিতাম, ডেমো সাইট। আমরা কোন প্লাগইনটা দেব? অনেকগুলো প্লাগইন আছে, বাট ডুপ্লিকেটরটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই জনপ্রিয় একটা প্লাগইন ডুপ্লিকেটর, ডাব্লিউপি ডুপ্লিকেটর। আমরা যদি একটু সার্চ করি, অল ইন ওয়ান আছে, সবগুলো চলে, বাট ডুপ্লিকেটর হইল গিয়া একটা হইল গিয়া কোনো প্রবলেম হয় না, অল ইন ওয়ান অবশ্য প্রবলেম হয়, ইভেন আমার কাছে অনেক প্রবলেম হয়েছে অল ইন ওয়ান দিয়ে মাইগ্রেট করতে গেলে প্রবলেম হয়েছে, বা ইত্যাদি কোনো উইথাউট প্রবলেম কোনো ধরনের এরর টেরর কোনো কিছু হয়েছে না, বোঝা গেছে? এর লাগে আমি এটা প্রেফার করি ডুপ্লিকেটরটা ইনস্টল নাও। তবে ডুপ্লিকেটর কিন্তু একটা ঝামেলা আছে, ঝামেলা বলতে এটা ঝামেলা না, তারা মানে করতেই মানে ডাটাবেসটা ক্রিয়েট করতেই ম্যানুয়ালি, বোঝা গেছে না? আমরা যে ফার্স্টে যে সাইটগুলো ট্রান্সফার করছিলাম ট্রান্সফার অটোমেটিক আইব বা তার নতুন ইনস্টলেশন প্রসেসটা তারা চেকও দিব, কিন্তু ডাটাবেস কিন্তু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হইব, বোঝা গেছে না? ডাটাবেস আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হইব। জাস্ট ক্রিয়েট আর কিছু নাই, আমরা যে ডাটাবেস ইনপুট এক্সপোর্ট করা লাগবে না, জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করবো আর কিছু না। ডাটাবেস ক্রিয়েট করে দেয় লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, অ্যাক্টিভেট নিউ ডেমো, জাস্ট ডেমো ক্রিয়েট, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, ডাটাবেসে আর কিছু করা লাগবে না। আচ্ছা এখন দেখুন একটা ডুপ্লিকেটর একটা অপশন আছে, আমরা প্যাকেজে ক্লিক করলাম, প্যাকেজটাকে নতুন কোনো প্যাকেজ আগের কোনো প্যাকেজ নাই, আমরা ক্রিয়েট নিউ, এখন নাম দিতে পারি বা যেটা আছে ওটা রাখতে পারি, সমস্যা নাই। দেন এগুলা চেঞ্জ করার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? এগুলা চেঞ্জ করার প্রয়োজন নাই, আমরা ক্লিক করছি নি, একটু দেখো যাই, দেখো গিয়ে দেন নেক্সট, একটু টাইম নিব সব জিনিসগুলো চেক করতে। আচ্ছা সব কিছু ঠিক আছে, চেক টাক করে এখন দেন বিল, খালি করে কিন্তু বাইন্ডিং অল, ওয়েবসাইটে যা ফাইল আছে সব কিছু বাইন্ডিং অল। আচ্ছা আমি একটু ফাঁকে দিয়ে আপনারা ফাইবারটা দেখাই, ফাইবারের মাইগ্রেশনের কোনো কাজ আছে কিনা, fiverr.com, যার জন্য সার্চ করি ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন, আমরা ওয়ার্ডপ্রেসে দেখি যেহেতু ওয়ার্ডপ্রেস তার ৯,০০০ সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে, তার ১০,০০০ কম বেশ। ওয়ার্ডপ্রেস উইশ লিগে আপনার ওয়ার্ডপ্রেসের মতো একটা সিএমএস,
তার সার্ভিসটা যেমন পাচ্ছে, মোটামুটি একটা অর্ডার কিউ আছে, মোটামুটি ভালো একটা অর্ডার আছে তার। কাজ কি তার শুধু ওয়েবসাইট মাইগ্রেট করা, লাইক ওয়ার্ডপ্রেস ওগুলা। তারপরে দেখুন দেখানি মোটামুটি কাজ আছে এগুলো। আলাদা একটা পার্টিকুলার একটা গিগ থাকতে পারে মাইগ্রেটর, যারা যারা ফাইবার অ্যাকাউন্ট করবা কিছুদিন পরে মাইগ্রেটর লেগে আলাদা একটা গিগ করবা। এগুলো পরে দেন আপনার কিছু মার্কেটিং করো, মার্কেটিং করার পরে অর্ডার হওয়ার সম্ভাবনা আছে। এবং মোটামুটি আছে অর্ডার, একদম নাই যে এরকম কিছু নাই। কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রচুর পরিমাণ কাজ আছে, প্রায় 58,000 সার্ভিসও কিন্তু অ্যাভেলেবল আছে, বা এটা কম্পিটিটর একটু বেশি সাধারণত, বা কাজ আছে কম্পিটিটর থাকলেও এগুলো কাজ আছে। আমরা একদম লাস্ট পেজও বা লাস্ট পেজ না, পেজও লাস্টে গিয়া যে গিগটা আছে ও ভিতরে যদি চেক করি, বা লাস্টে দুইটা গিগ চেক করি আমরা, এইটারও কিন্তু অর্ডার কিউজ আছে। আচ্ছা এইটার নাই হয়তো বা, কিন্তু লাস্টে যেটা দিচ্ছি না ওইটার কিন্তু অর্ডার কিউ আছে। আমরা যদি সেকেন্ড পেজও যাই অথবা থার্ড পেজও, থার্ড পেজে গিয়ে যদি আমরা দুইটা গিগ চেক করি, দুইটা এখানে 8টা অর্ডার কিউজ আছে। আপনি 8টা অর্ডার বা 8টা প্রজেক্টও কাজ করে যায় অলরেডি, 3টা প্রজেক্টও কাজ করে। এইভাবে আমরা যদি 5-6 পেজও যাই, 6 পেজও যাওয়ার পরে যতটা সার্ভিস আছে বা যতটা গিগ আছে সবগুলাতে কিন্তু প্রজেক্ট অ্যাভেলেবল আছে, বুঝতে পারছেন? তাইলে অন্য কোনো সার্ভিসও কিন্তু অত প্রজেক্ট নাই, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের যে ক্যাটাগরিগুলো আছে, কোনো ক্যাটাগরির অত অর্ডার বা এত সার্ভিস কিন্তু বা নাই, বুঝা গেছে নি? তাইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের চাহিদা কিন্তু হিউজ পরিমাণ আছে। আমি এই পর্যন্ত অন্য কোনো ক্যাটাগরিতে অত অর্ডার পাইছি না। আমরা 3 নম্বর পেজও আছি না নি? কিন্তু অন্য কোনো ক্যাটাগরির সার্ভিসে যদি আমরা 3 নম্বর পেজও যাই, 3 নম্বর পেজের একটা গিগও হয়তো বা কোনো অর্ডার নাও পাইতে পারে। কিন্তু ওয়ার্ডপ্রেস শিওর, ওয়ার্ডপ্রেসের 5 নম্বর পেজেও গিয়ে যদি আমরা গিগগুলো চেক করি, দেখুন যে প্রতিটা গিগও কম বেশ অর্ডার আছে, বুঝা গেছে? জাস্ট একটু চাহিদা বুঝাইলাম কতটুকু। আমরা একটু চিনি এটা। আচ্ছা ডান, আমরা ওয়ান ক্লিক ডাউনলোড ক্লিক করবো। দেখুন দুইটা ফাইল কিন্তু কি হয়েছে, ডাউনলোড হয়েছে দুইটা। এখন আমরা চেষ্টা করব, আমরা ডাউনলোড ফোল্ডারও যাইব, ডাউনলোড ফোল্ডারও গিয়া যে দুইটা ফাইল ডাউনলোড হয়েছে, দুইটা ফাইল কপি করলাম, কপি করে আমরা নতুন ডিরেক্টরি নিব, বুঝা গেছে নি? নতুন ডিরেক্টরি কোনটা, ওটা পেস্ট। বিষয়টা একটু খেয়াল করো, মনোযোগ দাও, আওয়াজ করবে না, মনোযোগ দাও, একটু একটু কমপ্লিকেটেড আছে, একটু সহজ না, কাজ করতে গেলে বুঝবে। তো আমরা ডাউনলোড করা ফাইল কোন জায়গাতে আছে, নতুন ডিরেক্টরি। এখন লোকাল হোস্ট স্ল্যাশ ডিরেক্টরি নাম কি আছে, ডেমো, দেন স্ল্যাশ ইনস্টলার একটা আছে, বুঝা গেছে নি? আমরা যদি একটু একটু রিনেম করি, রিনেম করলে আমরা একটু ক্লিয়ারলি বুঝবো। আমরা ইনস্টলার ডট পিএসপি ফাইলটা আমরা রান করতে হইব, বুঝা গেছে নি? এটা একটা পিএসপি ফাইল তারা জেনারেট করছে, বা ডব্লিউগেটর যে প্লাগইন আছে, প্লাগইন অটোমেটিক এটা জেনারেট করছে। আমরা ডেমো স্ল্যাশ ইনস্টলার ডট পিএসপি, ইনস্টলার ডট পিএসপি, পিএসপি ফাইলটা আমরা কিটা করা লাগবো, রান করা লাগবো। দেখুন তাহলে চেক করি আমরা, এক্সাম থেকে অল টার্মস কন্ডিশন এগুলো চেক করার প্রয়োজন নেই, এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকে, দেখতে পারেন, সমস্যা নাই। নেক্সট ক্লিক করলাম। এক্সট্রাক্টিং আর্কাইভ ফাইল, কোন ফাইলটা এক্সট্রাক্ট করতে চাই, আর্কাইভ যেটা আমরা রাখছি গেটটা কিন্তু দিতে হবে, স্টার্ট কর, একটু টাইম নিব।
ফাইবার অ্যাকাউন্ট কার কার আছে? আরে বাবা, সবারই তো আছে। তোমার নাই? তোমার আছে না? এখন আছে। এক দুই তিন চার পাঁচজন আছে। অ্যাকাউন্ট কবে করছেন? 20 জুলাই তাই নি? সব অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিবা এখন নাই, আমি যেদিন কই মৌলি রিভিউ একটা আছে না অ্যাকাউন্ট স্টাডি রিভিউ শুধু বেড়া লাগতেছে মানে অর্গানিক ক্লায়েন্ট না আপনি ম্যানেজ করছেন ক্লায়েন্ট ম্যানেজ করা হচ্ছে আর নতুন প্রায়োরিটি বেশি আছে লাগে যারা নতুন অ্যাকাউন্ট কোনো গিগ নাই অর্ডার নাই কোনো কিছু নাই তারা ডিএক্টিভ করিয়া দেন নতুন একটা অ্যাকাউন্ট করবা আমি যেদিন করিব ফাইবার ক্লাসের পরে কিছু জিনিস মেনটেন করতে হইব একটা ক্লাস হইব আপনার সেলফ ব্র্যান্ডিং একটা ক্লাস হইব এন্ড দেন সেকেন্ড ক্লাস হইব আপনার সেলফ ব্র্যান্ডিং এর পরও ক্লাস হইবে ফাইবার এখানে সেটা হচ্ছে না কন্টেস্ট কন্টেস্ট আচ্ছা পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার বুঝুন না কেউ এমন আসেন মানে পেজ বিল্ডার জিনিসটা কি তা পেজ বিল্ডার তো পেজ বিল্ড করা হয় বুঝা গেছে কতটা হইতে পারে পেজ বিল্ডার প্রচুর আছে পপুলার কোনগুলা এখন ট্রেন্ডিং কোন পেজ বিল্ডারটা আছে কোনটা বেশি চলে কোনটা ডিপিআর এলিমেন্টর রাইট ডিপিআর এলিমেন্টর এখন ট্রেন্ডিং আছে বাট দুইটা থেকে যদি এরপরেও ফিল্টার করা লাগে এলিমেন্টর এখন ট্রেন্ডিং খুবই বেশি চলে এলিমেন্টর 500 ওয়েবসাইট হ্যাঁ এলিমেন্টর ফ্রিতে কিতা প্রিমিয়াম দি হাতর বা প্রিমিয়াম অভাব না এটা ফ্রি দিয়ে ইউজ করা যায় ফ্রির যে অন্যান্য যে প্যাকেজ যেগুলো আছে ফ্রি ভার্সন প্যাকেজগুলো অ্যাড করিয়া অনেক কাজ করা যায় জানতেই বা কাজটা আচ্ছা আমরা মোটামুটি কাজ হয়ে গেছে আর চারটা তিনটা স্টেপ আছে আচ্ছা আমরা বেসিকটা সমস্যা নাই আমরা ডাটাবেস দিতে হইব এখন কিন্তু ডাটাবেস দেওয়ার অপশন আছে আমরা ডাটাবেস নিয়ে কি দিলাম ডাটাবেস ডেমো ইউজার রোল পাসওয়ার্ড থাকবে যেভাবে সেভাবে রাখি টেস্ট ডাটাবেস ফার্স্ট দেন কোড ঠিক আছে আমরা একটা নেক্সট ক্লিক করলাম একটা ওয়ার্নিং দেন তার সমস্যা নেই ডাটাবেস চেক করার লাগে একটা ওয়ার্নিং দেন ওকে সাইটের ইউআরএল বা সাইট টাইটেল সাইটের পাথ রিপ্লেসটা কিন্তু ডব্লিউপি প্রো আমরা যদি কোনো কিছু রিপ্লেস করতে হয় আগের সাইটর তখন এটা প্রো সার আমরা করতাম না এটা তারপরে অপশন আছে অপশন ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাডমিন নতুন এগুলো আমরা ড্যাশবোর্ড থেকে করতাম পারবো তাক এগুলো যেভাবে রাখি নেক্সট আচ্ছা আমরা এটা সময় চেক করে রাখবো বুঝা যাচ্ছে এটা অটো ডিলিট ইনস্টল ফাইল আফটার লগইন আমরা লগইন করার পরে আমরা যে ফাইলগুলো রাখছিলাম মনে আছে নি
ওই যে একটা কিতাব ফাইল, একটা জিপ ফাইল, তারপরে আরো কিছু ইনস্টলার ফাইল আছে, ওগুলো আমরা চাই না। এগুলো নতুন অ্যাডমিন লগ ইন করার পরে এগুলো যাতে অটোমেটিক ডিলিট হয়ে যায়, তার কারণে আমরা এটা চেক করে রাখবো। দেন অ্যাডমিন লগ ইন, ওদিকে একটু লক্ষ্য রাখবা। আমরা যখন লগ ইন করবো তখন এই ফাইলগুলা অটোমেটিক রিমুভ হয়ে যাব। আমরা লগ ইন অ্যাক্সেস কোনটা দিব? আগের সাইটে যেটা আছে, আমরা কিন্তু লগ ইন অ্যাক্সেস চেঞ্জ করছি না, বুঝা যাচ্ছে না? অ্যাডমিন আছে, অ্যাডমিন, লগ ইন, ওদিকে একটু লক্ষ্য রাখা। আমাদের লগ ইন করার পরে এগুলা রিমুভ হয়ে যাব অটোমেটিক। কারণ এগুলো গেছে আননেসেসারি ফাইল যেগুলো আছে ওইগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সাইটের ভিজুয়ালটা দেখি আমরা, ঠিক আছে নি? ওইগুলো দুইটা হবে, একটা লিখা ম্যানুয়াল, একটা লিখা প্লাগ ইনের মাধ্যমে। আর সিপিএনএল তো এখন দেখাইলাম না, এগুলা লাইভ সার্ভার দেখানোর পরে মাইগ্রেটটা সিপিএনএল দেখাই। তাহলে দুইটা মাইগ্রেশন, একটা লিখা ম্যানুয়াল, একটা লিখা অটোমেটিক। সবাই ক্লিয়ার নেই? কোনো কিছু বোঝার আছে না? ফর্থের সময় বোঝা যাইব না। আচ্ছা যাই হোক। আচ্ছা, সবাই প্র্যাকটিস শুরু করে, নামাজ পড়ে দেয়, নামাজের পরে আরো আলোচনা করবেন। নামাজ পড়ে একটু পরিচিত এলিমেন্টরের সাথে। এলিমেন্টর কিতা, এটা কিতা কোনো পেন প্লাগ ইন অন্য কিছু। পেজ বিল্ডার, ঠিক আছে। কিতা পেজ বিল্ডার, ঠিক আছে, এমনিতে তার নাম পেজ বিল্ডার, কিন্তু এমনিতে প্লাগ ইন, বুঝা গেছে না? এলিমেন্টর লিখে একটা প্লাগ ইন। তো প্লাগইন যেহেতু, তো আমরা কোন জায়গা থেকে অ্যাড করতে হবে? প্লাগইন থেকে অ্যাড করতে হবে। যদি থিম হই তো আমরা প্যাকেজ থেকে অ্যাড করলাম। তো প্লাগইন যেহেতু, প্লাগইন দেন অ্যাড নিউ। এলিমেন্টর আমরা প্রথমে ফ্রি ভার্সনটা দেব। ফাইভ মিলিয়ন অ্যাক্টিভ। অন্য কোনো প্লাগইন জানি না অত অ্যাক্টিভ কিনা। 5 মিলিয়ন থেকে আর বেশি কোনো প্লাগইন আছে? 5 মিলিয়ন অ্যাক্টিভ, আর কোন প্লাগইন আছে কিনা? হ্যাঁ, জানা মতে আছে? আমার মনে হয় না, অত অত বেশি না। আছে, বাট ওই যে ডিফল্ট যে প্লাগইন যেগুলো থাকে, ডিফল্ট প্লাগইন থিমের সাথে যেগুলো থাকে, এগুলো অনেক অ্যাক্টিভ আছে। আমার যত থিম আমার সবগুলো অ্যাক্টিভ থাকে কম বেশি। আচ্ছা, আমরা ইনস্টল নাও ক্লিক করলাম, এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার। অবশ্যই সবাই সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে, সেকশন ওয়াইজ ভাগ করা যাইতে না। আপনি একটা সেকশন রিজলভ মূলত করলাম, দেন একটা সেকশন এলিমেন্ট দিতে, আপনি এলিমেন্ট দিতে হলে ফুল পেজ করতে পারবা। একই ওয়েবসাইটে আর একটা পেজ যদি চাইন আপনি ভিজুয়াল কম্পোজার দিয়ে করতে, তখন ঠিক আছে, বুঝা গেছে? অর্থাৎ স্ট্যান্ডার্ড লিখা যে পেজ বিল্ডার তবে একটা দিব, পুরো ওয়েবসাইট একটা দিব। কারণ অনেকগুলো প্লাগইন যদি থাকে, এমনিতে পেজ বিল্ডার গুলো বাড়ি থাকে সাধারণত, অনেক ব্লক থাকে, ব্লকগুলো বাড়ি যায়। এমনিতে এমনি দুইটা থাকা যদি পেজ বিল্ডার, তখন সাইটটা আরো বাড়িয়ে দিব। তো এটা কমপ্লিট করে একটা প্লাগইন আর প্লাগইনের সাথে কমপ্লিট করিয়া সাইটটা লোডিং টাইম বাড়াইলে অ্যাক্টিভেট। এলিমেন্টার একটু বেশি প্রাধান্য দিবা, গুরুত্ব দিয়ে শিখবা, যে জিনিসগুলো দেখাই ভালো মনোযোগ দিয়ে শিখবা। যেমন এলিমেন্টার অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু একটা মেনু কিন্তু অ্যাড হয়ে গেছে, সেটিংস, রোল ম্যানেজার, প্রো, সিস্টেম ইনফো, অনেক কিছু আছে। তো আমরা ওই জিনিসগুলোর সাথে ফার্স্টে পরিচিত হই। ফার্স্টে দেখুন সেটিংস। সেটিংস কোন জিনিসগুলো আছে, মানে আমরা যে পেজ বিল্ডার ইনস্টল দিলাম, এই পেজ বিল্ডার কোন জিনিসগুলো অ্যাক্সেস হইবে। এটা দেখুন দুইটা পোস্ট টাইপ আছে,
পোস্ট আর পেজেস আমরা এলিমেন্টের যে পোস্ট গুলো ক্রিয়েট করতে পারবো আবার পেজেস গুলো আমরা কিতা করতে পারবো ক্রিয়েট করতে পারবো তারপর ডিসেবল ডিফল্ট কালার ডিফল্ট ফন্ট যেগুলো আমরা ডিসেবল করতাম সেগুলো চেক করে দিলে ডিসেবল হয়ে যাবে স্টাইলও দেখুন আপনার চেঞ্জ লোকেশন এন্ড ক্যান ইউ ফাউন্ড উইথআউট এলিভেটর এডিটর প্যানেল হামবার্গার মেনু সাইট সেটিংস নিউ সাইট সেটিং দ্য লাইভ নাম্বার এটা লিখে আপনার এলিভেটর স্টাইল যেটা এটা লিখে এলিভেটর ফর বাসন বুঝতে পারছেন এগুলো আমরা ইনো কোনো অ্যাক্সেস করতে পারতাম না অ্যাডভান্সও দেয় অ্যাডভান্সে কিছু জিনিস আছে আমরা এক্সটার্নাল ফাইল সিএসএস প্রিন্টিং মেথড এক্সটার্নাল ফাইল আমরা যখন একটা ট্যাবলেট ক্রিয়েট করব ট্যাবলেট ক্রিয়েট করার সাথে সাথে যে আমরা তো ইনো ভিজুয়ালি সবগুলো করব আমরা কোড লিখতাম না বুঝা গেছে আমরা উইথাউট কোড আমরা ভিজুয়ালি একটা সাইটে কিভাবে ডিজাইন করতে হয় আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা স্পেসিংটা ফাইন্ড আউট করব অথবা ফন্টগুলো আমরা একটা প্যানেল পাই তো প্যানেল করে সিএসএস গুলো এক্সটার্নালি থাকবো না ইন্টারনালি থাকবো ওই জিনিসগুলো ইনো এটা হয় তারপর সুইচ এডিটর লোডার মেথড তারপরে এটা লেখা সুইচ এডিটর লোডার ওই জিনিসটা কি তা troubleshooting সার্ভার কনফিগারেশন কমপ্লিট আচ্ছা এই জিনিসটা আমরা যখন একটা পেজ ক্রিয়েট করবো আমরা একটু দৌড়ি একটা পেজ ক্রিয়েট করি এবিসি আচ্ছা এটা ডিসেবল করো আমরা একটু এনেবল করে দেখি কি হয় এনেবল করে সেভ করে দেখি আমি ভিজুয়ালি কোনো চেঞ্জ আয় কিনা আবার দেখো যাই আমরা ভিজুয়ালি কোনো চেঞ্জ হয় জিনিসটা কি তা হ্যাঁ আচ্ছা এটা দেখুন আমরা এনেবল আনফিল্টার ফাইল আপলোড আপনার প্লিজ নোট অ্যালাউড আপলোড কিছু জিনিস অ্যাড হয়েছে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে আপনার এটা আপনার ফাইল অ্যাপ্লিকেশন করে potential security এটা আপনার করি যখন ফাইলগুলো আপলোড হয় ফাইলগুলো আপলোড আপনার স্যানিটাইজ জিনিসটা আপনারা হয়তো এটা বুঝাইতে পারতাম না স্যানিটাইজ বুঝরা নেই যারা থিম ডেভেলপমেন্টের সাথে মোটামুটি পরিচিত আছেন তখন স্যানিটাইজ জিনিসটা হয়তো বুঝরা মানে এই ফাইলগুলো স্যানিটাইজ করিয়া এই যে অটোমেটিক এলিমেন্টরে স্যানিটাইজ করবো বুঝা গেছে স্যানিটাইজ করিয়া দেন ফাইলগুলো আমরা সামনে নিয়ে আইব লোড ফন্টাসাম 4 সাপোর্ট আমরা যদি ফন্টাসাম 4 যেটা আছে ফন্টাসাম 4 যদি সাপোর্ট করে এখান থেকে এলিমেন্ট করো তখন আমরা ইএস দিলে ফন্টাসাম 4 এখন কোনটা চলে ফন্টাসাম 4 না 5 এলিমেন্টর 5 চলে তো এটা এলিমেন্টর সাথে 4 সাপোর্টেড আছে এখন 5 তারা আপডেট করছে না আমরা চাইলে ফন্টাসাম আপডেট করতে পারি বা ফন্টাসাম সাপোর্ট করতে ফ্ল্যাট আইকন আমরা ডাউনলোড হয়ে যাবে বুঝা গেছে না ডিফল্ট ভাবে ফন্টাসাম আছে আমরা ওই চাই ইএস আমরা ইএস দিব বুঝছেন না এরপরেও কিছু কাস্টম ফন্টের প্রয়োজন হয় যখন আমরা এগুলো ইউজ করলাম তো এক্সপেরিমেন্ট এগুলো লিখে আপনার এলিমেন্টর ডেভেলপমেন্টের কিছু বিষয় আছে কথা বলছেন আপনার এলিমেন্টর যে ডেভেলপ করছে আমরা যখন একটা টিম ইনস্টল দিই তখন ওই টিমের সাথে যদি এলিমেন্টর বেস টিমটা ডেভেলপ করা থাকে তখন কি আপনার এলিমেন্টর ডেভেলপ কনফিগারেশনের সাথে কিছু এদিক সেদিক করা লাগে তখন কি এই অপশনগুলো আমরা নাও জানি এখন এই মুহূর্তে কোনো প্রবলেম নেই তারপর রোল ম্যানেজার আপনি কোন এডিটরে
মানে তো কয়েকটা আমরা যখন এখন ইউজার অ্যাড করি তখন ইউজার এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। এখন সাবস্ক্রাইবারে কোন জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবা বা এলিমেন্টর তাই অ্যাক্সেস করতে পারবা কিনা, বুঝা গেছেন? এই জিনিসগুলা আমরা কিন্তু রুল ম্যানেজার থেকে কিটা করতে পারি, ডিফাইন করতে পারি। তারপর কন্ট্রিবিউটরে এলিমেন্টর অ্যাক্সেস করতে পারবা কিনা আমরা এগুলো কিটা করতে পারি, অ্যাক্সেস করে দিতে পারি। টুলস, টুলস হইলে জেনারেট ফাইল। আমরা যখন একটা সাইট ক্রিয়েট করব, এলিমেন্টর যে ফাইল যেগুলো ক্রিয়েট হইব এগুলো যদি আমরা চাই নতুন ভাবে জেনারেট করতাম তখন এইটা জেনারেট ফাইল আসবে। তখন এগুলো বেশি কাজ লাগতো না অবশ্য। আমরা রিপ্লেস ইউআরএল, আমরা যদি একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল রিপ্লেস করতাম চাই তখন আমরা ফার্স্টে দিব অর্ডার দেন ইউআরএল। ভার্সন কন্ট্রোল, এলিমেন্টর ভার্সন যেটা আছে আমরা ভার্সনগুলো কন্ট্রোল করতে পারি। এলিমেন্টর আপডেট ভার্সন কিন্তু এখন আছে 3.1.3। যদি আমরা আগের কোনো অর্ডার ভার্সন যাইতাম চাই, মুভ করতাম চাই, আমরা ইজিলি কিটা করতে পারবো, মুভ করে দেওয়ার ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টল না দিলে হইতো না। আমরা আপডেটে রাখাটা এখন বলা হয়েছে। তো রিটার্ন আপডেট স্ক্রিপ্ট, আমরা আপডেট স্ক্রিপ্ট যেগুলো আছে, আপডেট স্ক্রিপ্ট কোনগুলা, স্ক্রিপ্ট কোনগুলা, ধরেন ধরেন আমরা একটা ফন্ট দিলাম, একটা কাস্টম ফন্ট ইনস্টল দিলাম এলিমেন্টর। যদিও আমরা ফ্রি ভার্সনও কাস্টম ফন্ট ইনস্টল দিতে পারতাম না, বোঝা গেছে নি? আমরা আপডেট ভার্সন গেলে, আপডেট মানে প্রিমিয়াম ভার্সন গেলে তখন কি আমরা দুনিয়ার যে কোনো ফন্ট আমরা একটা মানে এলিমেন্টের সাথে অ্যাটাচ করে দিতে পারবো। যখন কি আমরা অ্যাটাচ করবো তো ও ফন্টের লিগে একটা স্ক্রিপ্ট, যখন আমরা একটা ইমেজ অ্যাড করবো ইমেজটার লিগে একটা স্ক্রিপ্ট। তো আমরা যদি সবগুলো নতুনভাবে চিন্তা করতাম চাই, স্ক্রিপ্টগুলো আপডেট করতাম চাই তখন আমরা মাইগ্রেট দিয়ে দেন করে দেবো। তারপর বিকাইমের বেটা টেস্ট এগুলোর প্রয়োজন নেই। মেনটেনেন্স মোড, কামিং সুন। আমরা যদি এলিমেন্টর ধরেন একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার পরে যদি আমরা যদি ডেভেলপমেন্ট ভার্সনও থাকে এলিমেন্টরটা, বুঝা গেছে নি? ডেভেলপমেন্ট ভার্সনটা হইলে কি আপনার যখন একটা গেম ডেভেলপ করা হইব, যখন নতুন নতুন ব্লগ এডিটর অ্যাড করা হইব তখন ব্লগগুলা অ্যাড থাকা অবস্থায় এটা কিন্তু কোনো রাখতে হইব, হয়তো বা মেনটেনেন্স অথবা কামিং সুন রাখতে হইব। তো আমরা বাই ডিফল্ট এগুলা ডিসেবল থাকবো, কারণ আমরা তো মেনটেনেন্সও নাই এখন, ডেভেলপমেন্টও নাই, আমরা কাজ করা। তারপর হু ক্যান অ্যাক্সেস, যে লগ ইন করা আছে অ্যাক্সেস করতে পারবো না কাস্টমারকে অ্যাক্সেস করতে পারবো, বুঝা গেছে? তো আমরা সবসময় লগ ইন অবস্থায় রাখবো, অন্য কেউ আমরা এগুলো অ্যাক্সেস দিতাম না। যদি প্রয়োজন হয় তখন এগুলো দেবো। তারপর টুলস টেমপ্লেট, টুলস টেমপ্লেট হইল কি আমরা যখন এক একটা পেজ ক্রিয়েট করবো তখন এক একটা পেজ দিয়ে এক একটা টেমপ্লেট করে, বুঝা গেছে? তো ডিফল্ট টেমপ্লেট হিসাবে আমরা একটা সেট করে রাখতে পারবো। যখন আমরা অ্যাড নিউ পেজও ক্লিক করলাম, তো দেখাই অ্যাড নিউ দেন এডিট উইথ এলিমেন্টরে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এমনিতে কোন টেমপ্লেট আইব, বাই ডিফল্ট যদি কোনো টেমপ্লেট সেট করা না থাকে তখন ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট আইব, বুঝা গেছে? কিন্তু যদি আমরা কোনো টেমপ্লেট সেট করে রাখি না, এখন কোনো টেমপ্লেট সেট করো না, কারণ হলো কি আমরা এই পর্যন্ত কোনো টেমপ্লেট এখনো ক্রিয়েট করছি না, বুঝা গেছে? আর টেমপ্লেটগুলা ওই যে টেমপ্লেট দেখায় টেমপ্লেট, কোনো টেমপ্লেট নেই, এত পরে আমরা এই নয়রাম সেট করা নাই যদি আমরা দেখতে পারলাম না। টুলস আর বেশি কিছু না। তারপর সিস্টেম ইনফো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ততটা কাজও লাগে না, জাস্ট জানলে রাখা ইম্পর্টেন্ট। আমরা যে যে জায়গায় কাজ করলাম, কোন সার্ভার, পিএসপির কোন ভার্সন, তারপর আপনার পিএসপির ম্যাক্স লিমিট কত, পুট সাইজ কত, 512 এমবি আছে, ওই জিনিসগুলো এনে দেখা, সার্ভার কনফিগারেশন অথবা সার্ভারের ইনফোটা দেখা, মেমোরি লিমিট কত, ওই জিনিসগুলো দেখা, থার্মাল ইনকোড কোনটা সেট আপ করে দেওয়া, থার্মালিংটা দেখা, ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, অ্যাডমিন ইমেইল, ডিবাগ মোড ইনঅ্যাক্টিভ, কোন টিম আছে, ওই জিনিসগুলো দেখা। জাস্ট এগুলো আমরা একটু স্কিপ করি। গেট স্টার্টেড, গেট স্টার্টেড এগুলো নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো, অথবা তারা যে গাইড যেটা আছে গাইডটা দেখতে পারবো, এগুলো প্রয়োজন নাই, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করবো, আর কিছু নাই। দেন যদি আমরা কোনো হেল্প হয় বা তারা সাপোর্টে যদি নক করতাম চাই কোনো সময়, তখন আমরা গেট হেল্পও ক্লিক করি আর তারা সাপোর্টও আমরা
মারতাম পারবো, বুঝা গেছে? যদি প্রয়োজন হয়, বাট এগুলো প্রয়োজন নাই, তারা এমন ভাবে একটা বিল্ড করছে তেমন একটা সাপোর্টের প্রয়োজন হয় না। তারপরে কাস্টম আইকন প্রভার্সন, বুঝা গেছে? আমরা যদি কোনো কাস্টম ফন্ট অথবা কাস্টম আইকন এড করতাম চাই, কাস্টম ফন্টও কিন্তু প্রভার্সন, দেখুন এটা প্রভার্সন, কাস্টম আইকনও প্রভার্সন, ম্যাটেরিয়াল আইকন আছে, তারপর আইকন ফন্ট আছে, ফ্ল্যাট আইকন আছে, ওই জিনিসগুলো যদি আমরা চাই অ্যাড করতাম কাস্টম ভাবে, তখন এটা প্রভার্সন ছাড়া আমরা অ্যাড করতে পারতাম না। তারপরে টেমপ্লেট, আমরা যখন একটা সাইট ক্রিয়েট করবো, এখন এই জিনিসগুলো হয়তো বা অনেকে বুঝরা অথবা বুঝরা না, এটা হইতে পারে সাধারণ, কারণ এইগুলো এদিকে আমরা যখন টেমপ্লেট বা একটা পুরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, ওয়েবসাইট ক্রিয়েট করার পরে দেন আমরা টেমপ্লেট গুলো ম্যানেজ করা, এদিক সেদিক করা। এখন জাস্ট একটা ওভারভিউ দিলাম, যেহেতু আগামী ক্লাস থেকে আমরা 11 শুরুই দিব, 11 পেজ বিল্ডার দিয়ে নতুন নতুন পেজ ক্রিয়েট করা হইবে, সেহেতু আমরা এগুলো একটু জানা আবশ্যক প্রথমেই। সেভ টেমপ্লেট আমরা কোন জিনিসগুলো পাইমু, যে টেমপ্লেট গুলো আমরা সেভ করে রাখবো। ধরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, টেমপ্লেট ক্রিয়েট করার পরে আমরা চাইলাম এটারে সেভ করে রাখলাম, পরবর্তীতে আর একটা পেজ যখন ক্রিয়েট করবো তখন সহজেই যাতে ফুল পেজটা আমরা কিতা করতে পারি, ইম্পোর্ট করতে পারি, অথবা ওই টেমপ্লেট আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করে নতুন কোনো সাইটও নিয়ে আমরা ইম্পোর্ট করতে পারি, এই জিনিসগুলো এরকম এন্ট্রি করা হয়। তারপর থিম বিল্ডার, থিম বিল্ডার হইল গিয়া ফ্রি ভার্সনও তারা কিছু জিনিস বা কিছু ব্লক তারা অ্যাড করে দেব, এগুলা কিতা, এগুলা লিখা ব্লক, এক একটা ব্লক, সিঙ্গেল পোস্ট আর্কাইভ, এগুলা ব্লক, তোমরা এগুলো আপাতত স্কিপ করে, জিনিসগুলো এখন বোঝা যাইতো না। আমরা আসলাম কোনো টেমপ্লেটও, ল্যান্ডিং পেজ, পপ আপস খুবই ইম্পর্টেন্ট। পপ আপস হইল গিয়া পপ আপ পর্যন্ত আমরা যখন একটা ক্লিক করবো, ক্লিক করার পরে একটা নতুন একটা উইন্ডো আমরা সামনে আইব। আমরা একটু একটা এক্সাম্পল দিলাই, আমরা গেট বুস্টারও যাই, হ্যাঁ হচ্ছে না, get started and then model, দেখুন আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে কি চাইছে, একটা মডেল, এটা মডেল হইতে পারে, প্রপার হইতে পারে। ওরকম ভাবে আমরা ধরুন একটা বাটন রাখলাম যে কন্ট্যাক্ট আস, তো কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করলে নতুন একটা ফর্ম যাতে পপ আপ ও অ্যাড হয়, তখন ওই জিনিসটা আমরা এলিমেন্টর দিয়ে দিলে করে দিতে পারবো, বুঝা গেছে? ফার্স্টে আমরা একটা পপ আপ ক্রিয়েট করবো, দেন আমরা কন্ট্যাক্ট আস বাটনের সাথে আমরা আইডিটা অথবা অ্যাটাচ করে দিলাই, তখন ইজিলি আমরা এই পপ আপটা ক্রিয়েট করতে পারবো। বিষয়গুলো কিন্তু ততটা কঠিন নয়, খুবই ইজি, বুঝতে হইব, প্র্যাকটিস করতে হইব, প্র্যাকটিস না করলে উপায় নেই। ক্যাটাগরিজ খুবই কিতাব, এই ক্যাটাগরি তো আমরা পোস্ট থেকে পাইলাম, দেখি সেমনি দুইটা ক্যাটাগরি, এগুলো মেবি টেমপ্লেট ক্যাটাগরি, বুঝা গেছে? এটা কিতা ইনোজে ক্যাটাগরি একটা পাইলাম পোস্ট, যেটা লিখা পোস্টর ক্যাটাগরি, আর এই টেমপ্লেটটা কি যে ক্যাটাগরিটা পাইলাম এটা কোনটা, টেমপ্লেট ক্যাটাগরি। টেমপ্লেট ক্যাটাগরি কি হইতে পারে, পোস্টর ক্যাটাগরি তো বুঝলাম, ধরেন আমরা বিভিন্ন পোস্টর বিভিন্ন ক্যাটাগরি পোস্ট হইতে পারে, কিন্তু টেমপ্লেটের ক্যাটাগরি কিতা, এক্স্যাক্টলি। ধরেন আপনার একটা সাইট ক্রিয়েট করছেন, সাইটের আপনার 10টা পেজ আছে, তোর মধ্যে থেকে 5টা পেজ হইল আপনার ই কমার্স রিলেটেড, সিঙ্গেল সিঙ্গেল শপ আছে, তারপরে প্রোডাক্ট পেজ আছে, এটা হইল আপনার ই কমার্স রিলেটেড পেজ গুলা বা টেমপ্লেট গুলা, বুঝা গেছে না? আলাদা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু চিন্তা করা যাইব, ভাগ করা যাইব টেমপ্লেট গুলো। তারপরে আপনার আইলা ব্লগ পেজও, তো ব্লগের লাগে আপনার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টেমপ্লেট থাকতে পারে, সবগুলো ব্লগ ক্যাটাগরি আন্ডারে রাখা, বুঝা গেছে? এই জিনিসগুলো ওইগুলো টেমপ্লেট ক্যাটাগরি, তেমন কিছু নাই। যখন আমরা কাজে লেগে মেনলি এই জিনিসগুলো যদি নাও জানতাম তেমন একটা ইফেক্ট করতো না। আমরা যখন একটা টেমপ্লেট ক্রিয়েট করবো, টেমপ্লেট ক্রিয়েট করার পরে কিছু ফাংশনালিটি আছে খুবই ইম্পর্টেন্ট, বুঝা গেছে?
আমি তখন শিখছিলাম এলিমেন্টর, অনেক আগে, মনে নাই কোন দিয়ে শিখছি, মনে নাই কোন দিয়ে শিখছি, মনে নাই বাস্তবে দেখা। বেশি আগে না, বেশি আগে না অবশ্য, আমার তো না এত আগে না, 17 দিকে, 17 দিকে শিখছিলাম এলিমেন্টর, 17 মাঝামাঝি টাইমে হয়তো বা বলা। তখন কিন্তু আমি ওই জিনিসগুলো, অনেক জিনিস আমি মানে বুঝতাম না, ওই যে টেমপ্লেটের বিষয় দিয়ে আছে কিছু, মানে টেমপ্লেটগুলো সেভ করা বুঝতাম, কিন্তু যে পপ আপ অ্যাটাচ করা, তারপরে কাস্টম পোস্ট টাইপ অ্যাটাচ করা, বোঝা গেছে নি? কাস্টম পোস্ট টাইপ সিপিটি ইউআই নিয়ে কেউ কাজ করছো না? সিপিটি ইউআই সেটা অবস্থা কোথায়? কাস্টম ফিল্ড মানে একটা বক্স নিয়ে কাজ করতো, মানে কাস্টম পোস্ট টাইপ নিয়ে কাজ করতো না? আচ্ছা যাই হোক, তো সিপিটি ইউআই এর মধ্যে কিন্তু এলিমেন্টর দিয়ে খুব চমৎকার ভাবে কাজ করা যায়, এই জিনিসটা আমি প্রথমে জানতাম না, কিন্তু কিছুদিন পরে গিয়া জানার পরে আমরা কাজ করতে খুবই মজা লাগছে, কথা বুঝতে পারছি। আমি এলিমেন্টর দিয়ে যে কাজ করা যায় না জানার কারণে আমি আর অনেক ঘুরে ফিরে কাজ করতাম, বিভিন্ন টিমর ফাংশনালিটি দেখতাম এই টিমে আছে কিনা, দেন যদি থাকে দেন ওটা ইউজ করতাম, যদি না থাকে এটা বাদ দিলে দিতাম। কিন্তু এখন এমন পর্যায়ে আমরা যদি এলিমেন্টর সামনে থাকে, বা এলিমেন্টর যে প্যাকেজ যেগুলো আছে, শুধু এলিমেন্টর আর এলিমেন্টর প্রড ভিত্তিক কিন্তু এলিমেন্টর সীমাবদ্ধ নাই, বোঝা গেছে না? এলিমেন্টর আর এলিমেন্টর প্রড যে ব্লক যেগুলো আছে এগুলোর ভিতরে এলিমেন্টর কোনো সময় সীমাবদ্ধ নাই, এলিমেন্টর অনেক অ্যাডঅনস আছে, যে অ্যাডঅনস গুলো দিয়ে আপনি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন সাইট ক্রিয়েট করতে পারবা ইজিলি, বোঝা গেছে না? এখন অ্যাডভান্স জিনিসটাকে, অ্যাডভান্স হইল কি, এলিমেন্টর যেমন এলিমেন্টর ফ্রি ভার্সন কয়েকটা ব্লক আছে, আমি যদি একটু এলিমেন্টর যাই, কয়েকটা ব্লক আছে দেখাই একটু আমি। এরও কিন্তু নির্দিষ্ট কিছু ব্লক আছে, বোঝা গেছে নি? প্রর মধ্যেও কিন্তু নির্দিষ্ট কিছু ব্লক আছে, আবার জেনারেলেও কিছু ব্লক আছে, এর বাহিরে কিটা কোনো ব্লক নাইনি। কাস্টম ভাবে আনা যায়, কিভাবে আনা যায়? অ্যাডঅনস অ্যাড করিয়া আনা যায়। তো অনেকগুলো অ্যাডঅনস আছে, অনেক অ্যাডঅনস আছে, সবগুলোর সাথে যদি পরিচিতি থাকে তখন কি আপনার ডে সাইটও আইব সামনে, ও দেখতেও কইবা যে না আমি তো এলিমেন্টর দিয়ে করতে পারবো, এলিমেন্টর ও অ্যাডঅনস দিয়ে করতে পারবো, এসেনশিয়াল অ্যাডঅনস দিয়ে করতে পারবো, হ্যাপি অ্যাডঅনস দিয়ে করতে পারবো, তারপরে বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজগুলো দিয়ে করতে পারবো, বুঝা গেছে না? এক্সটেনশনের মতো এক্স্যাক্টলি। আচ্ছা, তো একটু জাস্ট এলিমেন্টের সাথে মোটামুটি পরিচিত করে দিলাম, আর নেক্সট ক্লাস থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করবো, পেজ ক্রিয়েট করে এটা টেমপ্লেট আকারে সেভ করবো, দেন হয়তো বা নেক্সট ক্লাস ফুল একটা ওয়েবসাইট, নর্মাল কোনো ওয়েবসাইট না, একটু কমপ্লিকেটেড, এমনিতে তো ফ্রি ভার্সন দিয়ে যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে, একটু কমপ্লিকেটেড, যেখানে পজিশনের ইউজ আছে, যেখানে যে ইন্ডেক্সের ইউজ আছে, ট্রান্সপারেন্টের ইউজ, প্যারালাক্স আছে, ওগুলা একটু কন্টিনিউ একটা সাইট ক্রিয়েট করবে, বুঝা গেছে নি? এর লাগে আপনারা চেষ্টা করবা এলিমেন্টর ইনস্টল করবা, অ্যাক্টিভ করবা, অ্যাক্টিভ করার পরে একটা পেজ ক্রিয়েট করিয়া দেন এডিটর মোডে গিয়া ওই যে ব্লগ যেগুলো আছে ফ্রি ভার্সন, এগুলো তো পারতা না, এগুলো তো প্রিমিয়াম, বুঝা গেছে নি? ফ্রি ভার্সন যে ব্লগ যেগুলো আছে ওগুলোর সাথে একটু পরিচিত হইবা, বুঝা গেছে নি? সবটি ইউজ করবা, সবটি ইউজ করা হয়তো বা এখন প্রপার ইউজেস হইতো না, এখন জাস্ট একটা একটা রনিবার দেন ওগুলা আপনার ব্লগগুলা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করিয়া কন্টেন্ট গুলা চেঞ্জ করবা, দেখবা ইনো কিতা আছে, স্টাইলোগিয়া কিতা আছে, অ্যাডভান্স কোন জিনিসগুলো আছে ওগুলোর সাথে একটু পরিচিত হইবা, তখন গিয়া আমি নেক্সট ক্লাসে যখন ক্লাস করাইবো জিনিসটা দেখাইবো তখন ইজিলি বুঝতে হইব, বুঝা গেছে না? তো একটু প্র্যাকটিস শুরু করেন, ফার্স্টে মাইগ্রেশনটা দেখেন, দেন এলিমেন্টটা একটু দেখেন, আজকাল বেশি কিছু দেখাইতাম না, আর হোমওয়ার্ক কিন্তু সবার দেখেন, তোমার কিন্তু হোমওয়ার্ক ইম্পর্টেন্ট আমি দেখছি না একটাও, ইলো হইতো না, সবার হোমওয়ার্ক দেখতে হইব, বুঝা গেছে না? কারণ হোমওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট, আমি যেগুলো অ্যাটলিস্ট যদি কোনো কিছু নাও যদি দেওয়া হয় ক্লাসে যে জিনিসগুলো আলোচনা হয় ওগুলা প্র্যাকটিস করতে হইব। হোমওয়ার্ক কোনগুলা মানে ক্লাসের ওগুলা প্র্যাকটিস করিয়া ওগুলার কাজও লাগে নতুন কোনো হোমওয়ার্ক, এর মানে এটা না যে ক্লাসের জিনিসগুলো বাদ দিয়ে আপনি নতুন হোমওয়ার্কও লাগিয়ে দেবেন, এটা কিছু না,
ওকে, ঠিক আছে, প্র্যাকটিস শুরু করেন। যত সময় আছে প্র্যাকটিস শুরু করতে। এরকম প্রবলেম তাহলে শেয়ার করতে পারবেন। Terus